তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ বাংলা কথা সাহিত্য 1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি 15 নম্বরের প্রশ্ন 3টে তোমাদের অ্যান্সার করতে হয়, এটা হচ্ছে 45 নম্বর। এই 15 নম্বরের প্রশ্ন প্রত্যেকটাই তোমরা সাজেশান থেকে হুবহু কমন পেয়ে যাবে, কিন্তু 5 নম্বরের যে প্রশ্ন সেখান থেকে হয়তো একটা দুটো নতুন প্রশ্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তবে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথমেই তোমরা সাজেশানটা দেখো। এবার আরও একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, স্যার এই অনার্স এগুলো লিখেছেন কেন? দেখো, এই যে তোমরা সিলেবাসটা পরীক্ষা দিতে চলেছো, এই সিলেবাসের ওপরে 4 সেমিস্টার 4-এর ছাত্রছাত্রীরা ডিএসসিসি 7 পেপারে পরীক্ষা দিয়েছে, তাদের প্রশ্ন থেকে এগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে খুব কম লিমিটেড প্রশ্ন রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো ভালো করে পরীক্ষার সময় করে যাও, আশা করি এর মধ্যে থেকেই তোমরা 15 নম্বরের সমস্ত প্রশ্ন কমন পাবে, একদম নিশ্চিত থাকতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, কপালকুণ্ডলা উপন্যাসের প্রকৃতির ভূমিকা আলোচনা করো। দ্বিতীয়, কপালকুণ্ডলা উপন্যাসে উপকাহিনীর প্রয়োজনীয়তা ও সার্থকতা বিচার করো। তারপর হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা, কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো, নবকুমারের চরিত্র আলোচনা করো। এই কটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, করলে একটা কমন পাবে। এখানে মানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, 4টে মোস্ট ইম্পর্টেন্ট করে নেবে, একটা 15 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। দুটো মডিউল করলেই তোমরা কিন্তু 5 নম্বরটা এসে যাচ্ছে। দুটো মডিউল থেকে 30 নম্বর কোয়েশ্চেন যদি লিখে আসো 23 তো পাবেই, ঠিক আছে। তাই প্রথমে এইভাবে স্টেপগুলো এগোবে যে আমার কতটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আগে পাস করার মতো নম্বর পেতে পারি সেরম পড়বো, তারপরে আমরা বেশি নম্বর পাওয়ার চেষ্টা করব। 5 নম্বরে প্রশ্ন দেখো, প্রতীক তুমি পদ হারাইয়াছ, উক্তিটি কার, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। তারপরে তুমি তো কখনো রূপ দেখিয়া উন্মত্ত হও নাই, বক্তাকে, তার উক্তির কারণ কি, মতিবিবির চরিত্র সম্পর্কে লেখো। অধিকারী ও কপালকুণ্ডলার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপর আছে মডিউল 2 হচ্ছে পদ্মা নদীর মাঝি। প্রথম প্রশ্ন, আঞ্চলিক উপন্যাস কাকে বলে? পদ্মা নদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যেতে পারে কি, তা আলোচনা করে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, হোসেন মিয়ার দ্বীপটি যেমন গ্রামবাসীদের পক্ষে বেহস্ত দেখো জাহান্নামের অদ্ভুত সংমিশ্রণ, সেইরূপ হোসেন মিয়া নিজে তাহাদের বিধাতা পুরুষ। এই মন্তব্যের আলোকে হোসেন মিয়ার চরিত্র বিশ্লেষণ করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের মাঝির চরিত্র আলোচনা করো। কপিলা চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে আছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে নিম্নবর্গের মানুষের জীবনলিপি যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, ঘর যাহাদের পড়িয়া গিয়াছিল তাহারা সকলে খুশি হইল, ঠিক আছে। এখানে বলছে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা এই লাইনের। পরের প্রশ্ন আছে, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। মায়াদ্বীপের বর্ণনা, কুবের ও গণেশের সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর মডিউল ছোট গল্প আছে কিছু তোমাদের। প্রথম প্রশ্ন আছে, একটি মূক ও বধির মেয়ের জীবন যন্ত্রণার ছবি শুভা গল্পে চিত্রিত হয়েছে, তা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের নিশীথে গল্পটি অতি প্রকৃত শ্রেণীর না মনস্তাত্ত্বিক গল্প, তা যুক্তিসহ বিশ্লেষণ করো। দেনা পাওনা গল্প অবলম্বনে তৎকালীন সমাজের যৌতুক প্রথা ও নারী নিগ্রহের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। একরাত্রি ছোট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। অতিথি গল্পে তারাপদর চরিত্র বিশ্লেষণ করো। ল্যাবরেটরি গল্পে সোহিনীর চরিত্রটি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন এখানে একটা লাইন তুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে কে কাকে এ কথা বলেছে, কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্নগুলো দেখে নাও তোমরা, এগুলো আছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবারে
তোমাদের মক টেস্টের প্রশ্ন দেখো কোনগুলো রাখা হয়েছে এই প্রশ্নের মধ্যে। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য এই পেপারগুলোর মানে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে পারো। দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো, কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের মাঝির চরিত্র আলোচনা করো। তারপরেই আছে দেখো, তারপর পদ্মা নদীর মাঝি উপন্যাসে কপিলা চরিত্রটি বিশ্লেষণ করো। দেনা পাওনা গল্প অবলম্বনে তৎকালীন সমাজে যৌতুক প্রথা ও নারী নিগ্রহের যে ছবি ফুটে উঠেছে লেখো। এক রাত্রি ছোট গল্পের নামকরণের সার্থকতা। পথিক তুমি পথ হারাইয়েছ উক্তিটি কার, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য। তারপরেই আছে দেখো, তারপরে আছে মতি বিবির চরিত্র। ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। মায়াদ্বীপের বর্ণনা। অতিথি গল্পে তারাপদ কেন শেষ পর্যন্ত পালিয়ে গেল। ল্যাবরেটরি গল্পের সৈনিক চরিত্র। এবার 1 নম্বরে প্রশ্ন আছে এখানে, কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমারের প্রথম স্ত্রীর নাম কী ছিল। মতি বিবির আসল নাম কি। কপালকুণ্ডলার পালক পিতা কে ছিলেন। কপালকুণ্ডলা উপন্যাস কার রচনা। তারপরে আছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের স্ত্রীর নাম কি। হোসেন মিয়া কোথায় চর কিনেছিলেন। তারপরে কুবেরের বড় মেয়ের নাম কি। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কোন গ্রামে জেলেদের কথা বলা হয়েছে। দেনা পাওনা গল্পে নিরুপমার বাবার নাম। মেঘরত্তু গল্পে প্রধান চরিত্র। মণিহারা গল্পে ফণিভূষণ সাহার স্ত্রীর নাম। তারপরে এক রাত্রি গল্পে নায়কের ছেলেবেলার খেলার সাথীর নাম। অতিথি গল্পে তারাপদ কোন গ্রামের ছেলে ছিল। ল্যাবরেটরি গল্পে নন্দকিশোরের স্ত্রীর নাম। নিশীথ গল্পে জমিদারের নাম কী ছিল। এগুলো 1 নম্বরের প্রশ্ন হিসাবে দিয়েছি। এই হচ্ছে তোমাদের সাজেশান এবং মডেল প্রশ্নপত্র।